নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি শ্যামনগরে এসেছি মূলাঝড় কালীবাড়ি দর্শন করতে। এই সময়টা অর্থাৎ পৌষ মাসে এই মূলাঝড় কালীবাড়িতে বিশাল মেলা বসে এবং যারা ভক্ত আছেন তারা মাকে জোড়া মূলো দিয়ে পুজো দেন। আর এই যে শ্যামনগর বর্তমানে যে অঞ্চলটির নাম, তার পূর্বে নাম কিন্তু ছিল মূলাঝড়। এই মূলাঝড়ের উল্লেখ আমরা পঞ্চদশ শতকে বিপ্রদাস পিপ্লাইয়ের মনসা মঙ্গলেও কিন্তু পাই। এই মূলাঝড় থেকে এই কালীবাড়ির নাম মূলাঝড় কালীবাড়ি বলা হয়, কিন্তু এই কালীবাড়ির আসল নাম ব্রহ্মময়ী কালীবাড়ি। মা এখানে মা ব্রহ্মময়ী রূপে আরাধ্যা। এই কালীবাড়িটির প্রতিষ্ঠা করেন হিন্দু কলেজের গভর্নর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ গোপীমোহন ঠাকুর। আজ দর্শন করতে এসেছি এই মূলাঝড় কালীবাড়ি। এখানে মা কালীর পাশাপাশি রয়েছে ছটি 12টি শিব মন্দির, আর আরও একটি শিব মন্দির রয়েছে এবং তার সাথে রাধাকৃষ্ণের মন্দিরও রয়েছে। আপনারা চাইলে মাকে এখানে এসে দর্শন করতে পারেন। পুরো পৌষ মাসটা জুড়েই কিন্তু এখানে মায়ের জোড়া মূলো দিয়ে পুজো দেওয়া হয় এবং তার সাথে বিশাল মেলা বসে। হুগলি নদীর তীরবর্তী এই অঞ্চল। আমি এখন এই হুগলি নদী বা গঙ্গা নদী এর পাশেই রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই পরন্ত বিকেলে কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে। তো এই শীতের মরশুমে একদিন সময় করে ছুটির দিনে চলে আসতেই পারেন মাকে দর্শন করতে। সাথে থাকুন, আমরা দর্শন করব মন্দিরের চারিদিক কেমন এখন জমজমাট থাকে সে বিষয়টাও আপনাদের দেখাবো এবং সাথে জানাবো এই মন্দিরের ইতিহাস। প্রতি বছর পৌষ মাসে শ্যামনগর ব্রহ্মময়ী কালীবাড়ি বা যে কালীবাড়িটি মূলাঝড় কালীবাড়ি নামেও পরিচিত, সেই কালীবাড়ি চত্বরে বসে এই বিশাল মেলা। কারণ এই সময়ে ভক্তরা মাকে জোড়া মূলো দিয়ে পুজো দিতে। কলকাতা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত উত্তর 24 পরগনা জেলার একটি শহর হল এই শ্যামনগর, যার পূর্বে নাম ছিল মূলাঝড়। মূলাঝড় শব্দটি কোথা থেকে এসেছে সেই বিষয়ে জানতে গেলে আগে জোড় শব্দটির অর্থ আমাদের বুঝতে হবে। জোড় অর্থ ক্ষুদ্র উপনদী বা স্বাভাবিক জল নির্গমন করার যে পথ, সেটিকেই জোড় বলা হয়। অনেকে বলেন এখানে জোড়ের ক্ষেতে মূলা চাষ হতো বলে এই অঞ্চলটির নাম হয়েছে মূলাঝড়। 19 শতকের গোড়ার দিকে 1809 খ্রিস্টাব্দের বৈশাখী পূর্ণিমা তিথিতে মূলাঝড় ব্রহ্মময়ী কালী মন্দির স্থাপন করেছিলেন হিন্দু কলেজের তৎকালীন গভর্নর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রপিতামহ পাথুরিয়াঘাটার জমিদার শ্রী গোপীমোহন ঠাকুর। এখানে মায়ের মূল মন্দিরটি নবরত্ন শৈলীর এবং দুই পাশে 6টি করে মোট 12টি শিব মন্দির রয়েছে। রবীন্দ্রনাথের প্রপিতামহ এই গোপীমোহন ঠাকুর অর্থাৎ পাথুরিয়াঘাটার এই জমিদার পরিবার আসলে তারা বৈষ্ণব ছিলেন, কিন্তু কী কারণে তারা এই শাক্ত মন্দির তৈরি করেছিলেন গোপীমোহন ঠাকুর, তার পিছনে রয়েছে একটি করুণ ইতিহাস। গোপীমোহন ঠাকুরের 6 পুত্র এবং 1জন কন্যা ছিল। কন্যার নাম ছিল ব্রহ্মময়ী। তৎকালীন মধ্যযুগীয় কৌলীন্য প্রথার কারণে খুব অল্প বয়সে অর্থাৎ 8 বছর বয়সে ব্রহ্মময়ীর বিবাহ ঠিক হয়। বিয়ের দিন ব্রহ্মময়ীকে যখন গঙ্গা স্থানে নিয়ে যাওয়া হয় পালকিতে চাপিয়ে, তখন সেই পালকি সমেত গঙ্গায় ডুব দিয়ে স্নান করিয়ে ওঠানোর রীতি ছিল। যখন পালকিটি গঙ্গার জলে ডোবানো হয় তারপরে আর ব্রহ্মময়ীকে খুঁজে পাওয়া যায় না। শোকে পাথর হয়ে যান গোপীমোহন ঠাকুর এবং প্রায় 2-3 দিন তিনি অচৈতন্য ছিলেন। এই সময় তিনি স্বপ্নে দেখেন কন্যা ব্রহ্মময়ীকে। তিনি যেন পিতাকে বলছেন, বাবা, আমি মূলাঝড়ে আছি এবং আমাকে তুমি একটি প্রস্তর মূর্তিতে পাবে। এই স্বপ্নাদেশ পাওয়া মাত্র গোপীমোহন মূলাঝড়ে ছুটে আসেন এবং তখন জঙ্গলে ভরা ছিল চারিদিক। গোপীমোহন সেই স্বপ্নাদিষ্ট স্থান থেকে একটি কোষ্ঠী পাথরের কালী মূর্তি আবিষ্কার করেন।
এবং মাতৃমূর্তির বিষয়ে আশেপাশের মানুষদের সাথে কথাবার্তা বলে গোপীমোহন ঠাকুর জানতে পারেন এই স্থানে পূর্বে মাতৃমন্দির ছিল, অর্থাৎ মা কালীর একটি মন্দির ছিল এবং সেই মন্দিরে মায়ের মুখ পশ্চিম দিকে ফেরানো, অর্থাৎ গঙ্গার দিকে ফেরানো, কারণ পূর্বে এটি দক্ষিণমুখীই ছিল। তবে রামপ্রসাদ সেনের কারণেই নাকি মায়ের মুখ এখানে পশ্চিম দিকে ফিরে যায়। এই বিষয়ে বলতে গেলে একটি লোকশ্রুতির কথা বলতে হয়। সময়টা অষ্টাদশ শতকের মধ্যভাগ। এই সময় সাধক কবি রামপ্রসাদ সেন কলকাতার গড়ানহাটার জমিদার দুর্গাচরণ মিত্রের সেরেস্তায় হিসাব রক্ষকের কাজ করতেন। সেই সময় তিনি গঙ্গা পথে নৌকা যোগে যাত্রা করছিলেন হালিশহর থেকে কলকাতার উদ্দেশ্যে। নৌকা যখন মূলাজোড়ের উপকণ্ঠে, তখন রামপ্রসাদ সেন মায়ের গান গাইছিলেন, শ্যামাসঙ্গীত গাইছিলেন। মূলাজোড়ের গঙ্গা পাড়ে সেই সময়টি একেবারে জঙ্গলাকীর্ণ ছিল এবং ডাকাতদের উপাস্য দেবী ছিলেন দক্ষিণা কালী। তার একটি ছোট মন্দির সেই সময় সেখানে ছিল। সেখান থেকে একটি ছোট শিশুকন্যা বেরিয়ে এসে রামপ্রসাদের উদ্দেশ্যে বলেন যে তার গান মা কালী শুনতে চাইছে। সাধক তখন ভাববিহ্বল হয়ে সেই ছোট্ট কন্যাকে উত্তর দেন, আচ্ছা মা, তবে তোমার মাকে গিয়ে বলো আমার দিকে চেয়ে গান শুনতে। বলা হয় সাধকের সেই গান শোনার জন্যই মা নাকি দক্ষিণ দিক থেকে পশ্চিম দিকে মুখ ফেরান। সেই সময় থেকে এই বিগ্রহ পশ্চিমমুখী। মায়ের মূল মন্দিরটি এখানে নবরত্ন শৈলীর এবং দুই দিকে 6টি করে মোট 12টি শিব মন্দির আছে এবং বাইরের দিকে আরও 3টি শিব মন্দির রয়েছে। 12টি শিব মন্দিরের দুই ধারে 2টি শিব মন্দিরের চূড়া পঞ্চরত্ন শৈলীর এবং বাইরের দিকে আরও 3টি শিব মন্দির রয়েছে। তবে এই শিব মন্দিরগুলোর কাজ গোপীমোহন ঠাকুর সম্পূর্ণ করে যেতে পারেননি। তার অকস্মাৎ মৃত্যু হলে গোপীমোহনের পুত্র হরকুমার এবং প্রসন্ন কুমার এই মন্দিরগুলোর কাজ সম্পূর্ণ করেন। এই মন্দিরে বহু সাধক এসেছেন মায়ের দর্শন করতে। বলা হয় যতীন্দ্রমোহনের আমলে সাধক বামা খ্যাপাও মূলাজোড়ে এসে সাধনা করেছিলেন। রানী রাসমণিও এসেছেন এই মন্দিরে। বলা হয় ছোটবেলায় প্রায়ই রানী রাসমণি এখানে আসতেন এবং অনেকে মনে করেন এই মন্দির দেখে এতটাই তিনি অভিভূত হয়েছিলেন যে পরবর্তীকালে মূলাজোড়ের নবরত্ন মন্দিরটির আদলেই তিনি দক্ষিণেশ্বরের বিখ্যাত কালী মন্দির অর্থাৎ মা ভবতারিণীর মন্দির স্থাপন করেন। কিন্তু এই রকম প্রবাদ অনেক মন্দিরকে নিয়েই রয়েছে। রায়গুণাকর ভরতচন্দ্র মূলাজোড় গ্রামে বসেই রচনা করেন তার অন্নদামঙ্গল। এই মন্দিরে 2টি প্রাচীন বিষ্ণুমূর্তি রয়েছে। এই বিষ্ণুমূর্তি 2টি মায়ের যে বিগ্রহ তার থেকেও প্রাচীন। বলা হয় বাংলাদেশের রাজশাহী থেকে মূর্তি 2টি নিয়ে আসা হয়। আপনারা চাইলে এই পৌষ মাসের মেলায় অবশ্যই মাকে এসে দর্শন করতে পারেন এবং এখানে ভোগ প্রসাদও পেতে পারেন। পাথুরিয়াঘাটার ঠাকুর পরিবার ছিলেন বৈষ্ণব। তাদের গৃহে পূজিত গোপীকান্ত জিউকেও এই মায়ের মন্দিরের পাশে প্রতিষ্ঠা করা হয়। রাধা গোবিন্দের এই মন্দিরটিও অপূর্ব সুন্দর। এখানে রাধা গোপীনাথ জিউ প্রতিষ্ঠিত রয়েছেন এবং তার পাশেই একটি শিব মন্দির রয়েছে যেখানে শ্বেত শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। এখানে বিগ্রহের কোনো রকম কোনো ছবি তুলতে দেওয়া হয় না।
খুব কড়াভাবে এই নিয়মকে পালন করা হয়। সেই কারণে বিগ্রহের কোনো রকম ছবি তোলা সম্ভব হয়নি। তবে অপূর্ব সুন্দর এই মাতৃমূর্তি, আপনারা অবশ্যই দর্শন করবেন মাকে, একেবারে সরাসরি দর্শন করবেন গিয়ে। আমরা এই নিয়মের মান্যতা রাখতেই মায়ের কোনো ছবি তোলার চেষ্টা করিনি। তবে মায়ের অপূর্ব রূপ দর্শন করে গোপীমোহন ঠাকুর মাকে নিয়ে একটি গান রচনা করেছিলেন। তার সেই গান রচনায় তাকে সাহায্য করেছিল কালিদাস চট্টোপাধ্যায়। সেই গানের কথায় মায়ের রূপ কিন্তু খুব সহজেই আমরা অনুভব করতে পারি। শিবে সবাসনা লোল রসনা ভীষণা দিগ্বসনা বিকট দর্শনা লজ্জারূপা নাহি লজ্জা মেয়ে হয়ে রণসজ্জা রুধির মগনা সভয়া অভয়া বরে সতী নিজ পতি পরে একই বিবেচনা কহিছে গোপী মোহনে ওই রূপ জাগে মনে কালী ত্রিনয়না। পরবর্তীকালে ডালহাউসের সময়ে মুলাজোড়ে যখন রেল লাইন স্থাপন করার কাজ হয়, তখন এই অঞ্চলের নাম হয় শ্যামনগর। আর এই শ্যামনগর নামের পেছনে কি কারণ ছিল তার ইতিহাস আমরা এর ঠিক পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত আমি জানতে চাইব, ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, আপনারা কে কে এসেছেন এই মুলাজোড় কালীবাড়িতে, এবং এই কালীবাড়ি সম্পর্কে আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর কে কোন অঞ্চল থেকে এই ভিডিওটি দেখছেন, পান্থজন কথার সঙ্গে যুক্ত আছেন, জানতে পারলে আমার খুব ভালো লাগবে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। মাকে দর্শন করার পর এবার আমরা মেলার চারিদিকটা একটু ঘুরে দেখব। আপনারাও সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মুলাজোড় কালীবাড়িতে মায়ের দর্শন করতে এলে অবশ্যই কিন্তু একবার মন্দিরের ঠিক পাশেই অবস্থিত সাহা সুইটস নামক এই মিষ্টির দোকানটি থেকে ঘুরে যাবেন, কারণ এখানে স্বাভাবিকের তুলনায় বেশ বড় আকৃতির মিষ্টিগুলো সত্যি দৃষ্টি আকর্ষণ করে এবং স্বাদেও অনন্য। অস্তগামী সূর্যের লালিমা ছড়িয়ে রয়েছে সারা আকাশ এবং গঙ্গাবক্ষে। অপূর্ব সুন্দর এই প্রকৃতি। পৌষ মাস থাকাকালীন একটা দিন অবশ্যই চলে আসতে পারেন এই মুলাজোড় কালীবাড়িতে। মাকে দর্শন করার পাশাপাশি মেলা এবং গঙ্গা তীরবর্তী এই অপূর্ব মনোরম পরিবেশ আশা করি আপনাদেরও মুগ্ধ করবে। আশা করি মুলাজোড় কালীবাড়ি নিয়ে আজ এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে কিন্তু অবশ্যই একটু লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের মতামত জানতে পারলে প্রথমত আমি উৎসাহিত বোধ করি এ ধরনের আরও ভিডিও করার, আর দ্বিতীয়ত আমি জানতে পারি যে আপনাদের কেমন লাগছে। আর এখনও যদি পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সকলে খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে নিয়ে।